আপনি এখন যেটা বলছিলেন যে দৈনিক প্রায় 1100 লিটার ছিল, এখন 100-এর মতো একটু কমে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে আপনার মানে একটা মান্থলি যদি চিন্তা করি, আপনি কি পরিমাণ দুধ বিক্রি করতে পারেন বা কত টাকার বিক্রি? 25-26 লাখ টাকার দুধ বিক্রি হয় আর কি প্রতি মাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে 30-32 হয়েছে, এখন কমে গেছে। আচ্ছা, আর এখন আপনার এখানে যে মানে আপনার গরু আছে বা যতগুলো গরু আছে, এটা একটা আনুমানিক আমি যদি বলি বাজার মূল্য কেমন? বাজার মূল্য তো তা প্রায় 2.5-3 কোটি টাকা হবে। 3 কোটি টাকার কাছাকাছি। শুরুর দিকে আপনাকে কি আপনাদের ফ্যামিলি মেম্বার্স বা সাপোর্ট দেয়নি, কেউ সাপোর্ট দেয়নি। আমাদের 1962 সালে এখানে আটার মিল ছিল, তেলের মিল আছে, বাজারে মিল আছে, দোকান আছে, অন্যান্য ব্যবসা আছে। পরিবার থেকে সম্পূর্ণ বিরোধিতা, যে তুমি কেন গরু পালবা, এত জায়গা এত ব্যবসা আছে, তুমি এটা বাদ দিয়ে কেন গরু পালবা? আমাদের বাস ছিল, বাসের ড্রাইভার বাস কিনছে, ট্রাকের ড্রাইভার ট্রাক কিনছে, আমাদের মিলের মিস্ত্রির ছেলেরা 6 তলা 8 তলা বাড়ি করতেছে, ঠিকাদারি করে, অমুক করে তমুক করে, তুমি কেন গরু পালবা? গরু পালা কে বড় লোক হয়েছে দেখো, কে ধনী হয়েছে, কে সংসার চালাতে পারছে। কিন্তু আমি আল্লাহর কাছে সবসময় চাইতাম যে আল্লাহ হালাল রুজির একটা পথ করে দাও, কারণ ইবাদত কবুলের প্রথম শর্ত হালাল রুজি। আমার আমার রুজিটা যদি আমার খারাপ হয়, তাহলে আমার ইবাদত করে লাভ কি? আজকে আমরা যাচ্ছি বগুড়া জেলার সদর উপজেলার রহমাননগরে, যেখানে সবুর রহমান নামের একজন উদ্যোক্তা 3টি গরু দিয়ে যাত্রা শুরু করে গড়ে তুলেছেন 3 কোটি টাকার খামার। 30 বছর আগে প্রতিষ্ঠিত খামার থেকে প্রতিদিন উৎপাদন হয় 1100 লিটার দুধ, যেখান থেকে প্রতি মাসে বিক্রি হয় 26 লক্ষ টাকার দুধ। সবুর রহমান গাভী পালনে এতটাই অভিজ্ঞ যে তিনি একটি গরু দেখে বলে দিতে পারেন গরুটির রোগ এবং গরুটি কত লিটার দুধ দিতে পারে সে সম্পর্কেও ধারণা করতে পারেন। আজকের ভিডিওতে আমরা গরু পালন নিয়ে বিস্তারিত কথা বলবো সবুর রহমানের সাথে। আপনারা যারা গরু পালনের সাথে সম্পৃক্ত হতে চান, আজকের ভিডিওটি মিস করবেন না, এবং আমি আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমি এখন কথা বলছি বগুড়া জেলার রহমাননগর থেকে, সবুর রহমানের খামারের একেবারে সামনে থেকে। এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সবুর রহমানের খামারের ভিতরের অংশে। এটি সবুর রহমানের ডেইরি ফার্ম, যেখানে প্রায় 165টি গরু রয়েছে, এবং এই খামারটি প্রতিষ্ঠিত হয়েছিল 1992 সালে, আজ থেকে প্রায় 30 বছর আগে। এই খামারটি থেকে এখন উৎপাদন হয় 1100 লিটার দুধ, যেই দুধগুলো বিক্রি হচ্ছে প্রতি মাসে প্রায় 25 থেকে 26 লক্ষ টাকা। প্রিয় দর্শক, আপনারা যারা ডেইরি খামারের সাথে সম্পৃক্ত অথবা যারা ভাবছেন যে গরুর খামার করবেন, আমি আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি আপনারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই খামারটি কিন্তু একেবারে বগুড়া জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত। চারিদিকে আবাসিক এলাকার ইট পাথরের অট্টালিকার মাঝখানে সবুর রহমান ধরে রেখেছেন কৃষির প্রতি ভালোবাসা, এবং এখানেই তিনি উৎপাদন করছেন 1100 লিটার দুধ, যা থেকে এই আশেপাশে এরিয়ার যে দুধের চাহিদা তার একটি বড় অংশের কিন্তু যোগান দিচ্ছেন সবুর রহমান। প্রিয় দর্শক, আমরা একটু পরে সবুর রহমানের সাথে কথা বলে তার এই খামারটি সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। সবুর রহমানের খামারের যে উল্লেখযোগ্য দিকটি আমার কাছে মনে হয়েছে, সেটি হচ্ছে তিনি এই গরুগুলোকে লালন পালন করছেন একেবারে সাদা মাটা পরিবেশে। আপনারা দেখছেন চারপাশে খোলামেলা এবং ওপরে শুধুমাত্র টিনের চালার নিচেই কিন্তু এই গরুগুলো বড় হচ্ছে, এবং এখান থেকেই তিনি প্রতিদিন উৎপাদন করছেন 1100 লিটার দুধ। আর তার গরুগুলোকে তিনি খাওয়ান প্রাকৃতিক ঘাস এবং দানাদার খাবার, আপনারা দেখছেন। এবং এই গরুগুলোকে কিন্তু প্রতিদিন প্রায় 2 থেকে 3 বার গোসল করানো হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন, এবং এই ঘাসগুলো তিনি কিছুটা জমিতে লাগান এবং বাকি ঘাস তিনি সংগ্রহ করেন বাজার থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি তিনি এই গরুগুলোকে খেতে দেন খড়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই খড়গুলো মেশিনের মাধ্যমে কেটে কিন্তু এই গাভীগুলোকে খেতে দেওয়া হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই গরুগুলোর অধিকাংশ গরুই কিন্তু ফ্রিজিয়ান এবং জার্সি জাতের গরু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন
এখানে দানাদার খাবার রয়েছে এবং এর মধ্যে ভুসি, খৈল এবং পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ডাল, ভুট্টা কিন্তু এখানে রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুধ সংগ্রহের প্রস্তুতি চলছে এবং আপনারা দেখছেন দুধ সংগ্রহের পূর্বে এখানে কিন্তু দুধ রাখার জন্য 7টি বড় বড় পাত্র রাখা হয়েছে, যার ধারণ ক্ষমতা 50 লিটারের অধিক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এবং এই দুধ সংগ্রহের পূর্বে এই পাত্রগুলো ঢেকে দেওয়া হচ্ছে এক ধরনের নেটে, যাতে করে এই দুধগুলো ছাঁকুনি দিতে সহজ হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এবং গরুগুলোও কিন্তু দুধ দেওয়ার জন্য প্রস্তুত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এবং দুধ সংগ্রহের জন্য বালতি এবং তেল নিয়ে কিন্তু যারা দুধ সংগ্রহ করে খামারের কর্মী, তারাও কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে দুধ সংগ্রহ করতে। আপনারা দেখছেন এই খামারটি থেকেই কিন্তু প্রতিদিন 1100 লিটার দুধ উৎপাদন হয়, যা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম। সংগ্রহকৃত দুধগুলো নিয়ে যে রাখা হচ্ছে আগে থেকেই প্রস্তুত করে রাখা 7টি বড় বড় পাত্রে এবং এই পাত্রগুলোর ধারণ ক্ষমতা প্রতিটির 55 লিটার। আর একটু পরেই এখান থেকেই কিন্তু সরাসরি যারা ভোক্তা তারা কিন্তু এখান থেকে এসে দুধগুলো সংগ্রহ করবেন এবং সবুর রহমান এই দুধগুলো বিক্রি করেন প্রতি লিটার 75 টাকায়। যেহেতু খামারটি একেবারেই বগুড়া জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত, যার কারণে দুধগুলোর দামও তিনি ভালোই পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এভাবেই একের পর এক বালতিতে করে দুধগুলো কিন্তু নিয়ে এসে এই পাত্রগুলোতে রাখা হচ্ছে এবং আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু প্রায় প্রতিটি পাত্র দুধে পরিপূর্ণ। এদিকে খামার থেকে দুধ সংগ্রহের লাইনও কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আপনারা দেখছেন আসলে খাঁটি কোনো কিছুর যে কতটা মূল্য সেটাই আপনারা এখানে দেখতে পাবেন। এখানে প্রায় 1 ঘন্টা আগে থেকে দুধ নেওয়ার জন্য কাস্টমাররা এসে কিন্তু লাইন দিয়ে থাকেন এবং এই দুধের দামগুলো কিন্তু বাজারের অন্য দুধের থেকে একটু বেশি। তারপরেও শুধুমাত্র কোয়ালিটি ভালো হওয়ার কারণেই এখান থেকে কিন্তু তারা দুধ সংগ্রহ করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে ছোট বড় ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে দুধ সংগ্রহ করতে এসেছেন, শুধুমাত্র একটু খাঁটি দুধ পাবেন এই আশায়। আপনারা দেখছেন এবং সবুর রহমান এখানে কিন্তু একেবারেই খামারের প্রবেশ মুখে বসে যে পরিমাণ দুধ নিয়েছে তার দাম কিন্তু এখানে তিনি রাখছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এবং এটি এই খামারের প্রতিদিনের চিত্র এবং এই দুধগুলো তিনি বিক্রি করে থাকেন সকাল, বিকেল এবং রাতে, অর্থাৎ প্রতিদিন তিনি 3 বার দুধ বিক্রি করে থাকেন এবং রাতে তিনি যে দুধগুলো বিক্রি করে থাকেন সেই দুধগুলোর অধিকাংশই কিন্তু যারা বিশেষ করে রুগী এবং আশেপাশে যে ক্লিনিকগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু অনেকে এসে এখান থেকে দুধ সংগ্রহ করেন। আসিফ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আপনি আজকে কি দুধ সংগ্রহ করেছেন? জি, আমি এখান থেকে সংগ্রহ করেছি। আচ্ছা, কয় লিটার নিয়েছেন আজকে? আমি 5 লিটার নিয়েছি। আচ্ছা, আপনি কোথায় থেকে এসেছেন? আমি কলোনি থেকে এসেছি। কলোনি থেকে, তাই না? এখানে আপনি কতদিন যাবত দুধ নেন? এখান থেকে বেশ দীর্ঘদিন যাবত এখান থেকে দুধ নেওয়া হয়। আচ্ছা, আজকে কখন আসছিলেন আপনি? এই ঘন্টাখানেক আগে। আচ্ছা, তো এই যে দীর্ঘ একটা লাইন বা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করে তারপরে দুধ নিতে হয়, তারপরে কেন আপনারা এখানে আসেন? আচ্ছা, ফার্স্টে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এখানকার দুধটা একদম ফ্রেশ। আমার চোখের সামনে ওরা দুধ দহন করে আমাকে দিয়ে দিচ্ছে। এখানে কারচুপির কোনো সম্ভাবনা নাই এবং দুধের কোয়ালিটিটা এখানে অনেক ভালো। বাইরে যেখানে দুধ বিক্রি করে সেগুলো হচ্ছে এখানে কোয়ালিটিটা অনেক ভালো, এই জন্যই এখানে আসা। আচ্ছা, তার মানে যদি যে কেউ যারা হচ্ছে ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত আসলে যে কোয়ালিটি বা সততা এগুলো যদি ধরে রাখে, তাহলে যে এভাবে ব্যবসায় সফল হওয়া যায় এটা তো আপনি বিশ্বাস করেন? অবশ্যই, আমি মনে করি এটাই ব্যবসার মূল মন্ত্র। প্রিয় দর্শক, দুধ বিক্রয় একেবারে শেষ পর্যায়ে এবং আমরা এখন কথা বলবো সবুর রহমানের সাথে। আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তো এই যে আপনার এই খামারে আসলাম, খুবই ভালো লাগলো এবং খামারটা অনেক বড়, অনেক গরু দেখলাম। এখন আপনার এই খামারে কত সংখ্যক গরু আছে? 165-165 মতো না? এবং আপনার এটা তো ডেইরি মেইনলি? হ্যাঁ, মেইনলি ডেইরি, দুধের শুধু দুধ না? এখান থেকে আপনার আনুমানিক কি পরিমাণ দুধ এখন উৎপাদন হয় প্রতিদিন? এখন 1100 লিটার, 1200 লিটার ছিল, 100 লিটার একটু কমে গেছে এখন। আচ্ছা, 1100 লিটারের মতো, তাই না? আচ্ছা, তো এই খামারটা আপনার শুরু হয়েছিল কবে? শুরু হয়েছিল 92, প্রায় 30 বছর আগে। 30 বছরের আগে,
তাই না? হ্যাঁ। শুরুটা আপনি কতটা গরুদের শুরু করেছিলেন? 3টে গরু নিয়ে শুরু করছিলাম। আচ্ছা আচ্ছা, তার মানে একটা দীর্ঘ সময় পাড়ি দিয়েছেন। হুম। হ্যাঁ, তো এই দীর্ঘ সময়ে আপনি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন? বহু রকম, একটু আমাদেরকে দুই একটা বলেন একটু। মানে দুধ মার্কেটিং সমস্যা ছিল, তারপর আপনার অসুখ বিসুখ সম্পর্কে অত ধারণা ছিল না, চিকিৎসা নির্ভর, ডাক্তারের উপর চিকিৎসা নির্ভর ছিলাম। তারপর আপনার মানে দুরারোগ্য দেখা দিছে, ওষুধ পাওয়া যায়নি, ওষুধের সংকট ছিল এক সময়। আচ্ছা আচ্ছা, তো এখন এই যে আপনি দুধের মার্কেট নিয়ে একটা কথা বলতেছিলেন যে মার্কেটিং এর সমস্যা ছিল, কিন্তু আমি তো আজকে দেখলাম যে আপনার এখানে প্রায় দীর্ঘ লাইন ধরে মানুষ প্রায় 2-3 ঘন্টা অপেক্ষা করে এখান থেকে দুধ সংগ্রহ করছে। তা ঠিক আছে, কিন্তু প্রথম যখন শুরু করি তারপরে তো দুধ বিক্রি করা যায়নি। প্রথম স্টার্টিং এ যখন দুধ ইয়া হলো, তখন তো অনেকেই জানতো না দুধের মান সম্পর্কে। কারণ আমাদের শতভাগ বিশুদ্ধ খাঁটি দুধ। হ্যাঁ, এখন এই দুধটা একবার যে নেয় তারপরে সে এখান থেকে নেওয়া শুরু করে, বাইরের দুধ আর নিতে পারে, খাইতে পারে না তারা, তাদের বক্তব্য, গ্রাহকের বক্তব্য এটা। তো এখন এটা আসা হয়েছে 10 বছর, 15 বছর, 20 বছর হলে হয়েছে, কিন্তু প্রথম স্টার্টিং এ এরকম সমস্যার মুখোমুখি হতে হয়েছে। হ্যাঁ, তার মানে আপনাদের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে এখন। আস্তে জায়গা তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনারা এই গরুগুলোর দুধ দিনে কয়বার সংগ্রহ করেন? যেগুলো আপনার 30-এর নিচে, মানে 20-এর উপরে, যেগুলো 20-এর উপরে সেগুলো আমরা আপনার হলো 3বার করে টান দেই। আচ্ছা আচ্ছা 30-35, আর যেগুলো 18, 20, 22 এগুলো দুইবার করে দহন করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং সবগুলো দুধ এখান থেকেই এখান থেকে সংগ্রহ হয়, এইভাবেই। তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এই যে ডেইরি সেক্টর এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আহ, বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে একটা ব্যাপার থাকে যে তারা হ্যাঁ, উৎসাহ ডেইরি দেখা সেক্টরে দিচ্ছে। আসবে। হ্যাঁ এখন হ্যাঁ তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনার তাদের উদ্দেশ্য কি বলার আসলে? ভালো, এইটা করতে পারলে ভালো, কিন্তু তার আগে এই এটার বিশেষ করে প্রাথমিক চিকিৎসাগুলোর উপরে তার জ্ঞান অর্জন করতে হবে। না হলে শুধু ডাক্তার নির্ভরশীল হয়ে থাকলে খামার পরিচালনা করতে পারবে না। আচ্ছা আর ওই খামার পরিচয় মানে, আর গরু সঠিকভাবে নির্ণয় করা, অর্থাৎ গরু অনেকেই কিনতেছে অনলাইনে, ফেসবুকে দেখে অনেক লোক ধ্বংস হচ্ছে। হুম, এই যে বিভিন্ন জেলায় দেখাচ্ছে 30 লিটার, 20 লিটার, 40 লিটার দুধ। অনেকে বিদেশিরাও ওই দেশে, অনেকে প্রবাসী ছিল ভাইরা, তারা দেশে আসে গরু কিনছে 4 লাখ 5 লাখ দিয়ে দুধ দেখছে 22-24 দেখাই দিচ্ছে, বাসায় আসে হচ্ছে 10 লিটার। কিন্তু 10 লিটার দুধের গরু দিয়ে গরু পালা যাবে না, কারণ গরুর খাদ্য খরচ, তারপরে গরুর এস্টাবলিশমেন্ট কস্ট, এগুলো দিয়ে 10 লিটার দুধের গরু পাললে লসে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো আপনার এই খামারে যে গরুগুলো আছে এগুলো তো আপনি নিজস্ব মানে তত্ত্বাবধানে কিনা? নিজস্ব তত্ত্বাবধানেই এখানে তৈরি, কিছু কিনিও। আচ্ছা, এখানে কি জাতের গরুগুলো আছে? আমাদের এখানে ফ্রিজিয়ান আর জার্সি আছে। জার্সি, তাই না? হ্যাঁ, আপনি যখন, আপনার তো একটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তো আপনি যখন গরুগুলো কিনেন তখন আসলে কোন বিষয়গুলো লক্ষ্য রাখেন? আমিও প্রথম যে মানে কিনে ঠকাই গেছিলাম। সাইওয়াল ক্রস গরু কিনছি, দুধের স্থায়িত্বকাল কম ছিল, অল্প কয়েকদিন দুধ দিছে, 18-19 লিটার দুধ দিছে হয়তো 1-1.5 মাস, তারপর দেখা যায় দুধ চলে আসছে 12-13 লিটার। হুম হুম, তারপরে প্রথম লস খাইছি। আচ্ছা হ্যাঁ, পুঁজি হারাইছি, চালান হারাইছি, আবার কিনছি, এভাবে কয়েকবার মানে ওঠা বসা করতে করতে তারপরে এক সময় আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছায় মানে এস্টাবলিশ হয়েছে আর কি। এখন আপনি তো মোটামুটি একটা গরু দেখলেই বুঝতে পারেন। গরু দেখলে বুঝতে পারি, এবং অসুখ বিসুখও বুঝতে পারি, যার ভিতর কি ধরনের অসুখ ঢুকে আছে, কিংবা এই গরুটার সমস্যা কি। আচ্ছা এই আচ্ছা ব্যাপারে আল্লাহ তাআলা অনেক আমাকে জ্ঞান দিয়েছেন। আচ্ছা আচ্ছা, আর গরুর আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে রোগ প্রতিরোধ বা মানে এটার যে ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার আসলে গরুকে মানে কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখলে মানে রোগ বালাই কম হয়, বা সময় মতো টিকা দেওয়া, এই বিষয়গুলো? হ্যাঁ, সময় মতো তো টিকে তো দিতেই হবে। তারপরে আপনার হলো এই বাইরে গরু ঢুকানো যাবে না সহজে, নিজে বাইরে থেকে এসে খামারে ঢোকানো ঠিক না। তারপর আপনার হলো বিশেষ করে মশামাছিটা একটু মানে বেশি ইয়ে রাখতে হবে। মশামাছি বাহিত কিছু প্রোটোজোয়াল ডিজিজ আছে, যেগুলো মশামাছির দ্বারা সংক্রমিত হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই বিষয়গুলো দিকে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে। আর আপনার খাবার দাবারের বিষয় আপনারা কিভাবে দেখেন? খাবার আমরা ন্যাচারাল খাবার কিনাই খাওয়াই। আমরা এই মানে লোকাল গমের ভুসি, ভুট্টার আটা, তিলের খোল, সয়াবিনের খোল, হুম, তারপর আপনার ডাইলের ভুসি, এই সমস্ত নিজেরাই
দোকান থেকে কালেকশন করে, মিল থেকে কালেকশন করি, করে আমি নিজেরাই মিক্সিং করে খাওয়াই। এবং আচ্ছা, দুধের মান মানে শতভাগ বিশুদ্ধ এবং গুণগত মানটা ঠিক রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে যাই। খাদ্যের দাম বেশি পড়লেও আমরা সেদিকে চেষ্টা করি করি না, কারণ আমাদের হলো মেন হলো দুধের যেন আমাদের মানটা ভালো থাকে। আচ্ছা, আচ্ছা। আপনি এখন যেটা বলছিলেন যে দৈনিক প্রায় 1100 লিটারের আগে মতো দুধ 1200 আপনার। ছিল, 1200 এখন এর 100-র কাছাকাছি। মতো একটু কমে গেছে আর কি। আচ্ছা, আচ্ছা। সেই ক্ষেত্রে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যে আপনার মানে একটা মান্থলি যদি চিন্তা করি আপনি কি পরিমাণ দুধ দুধ বিক্রি করতে পারেন বা কত টাকার বিক্রি করতে পারেন 25-26 লাখ টাকার দুধ বিক্রি হয় আর কি প্রতি প্রতি মাসে? মাসে। আচ্ছা, 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 আগে 30-32 হয়েছে, এখন কমে গেছে। আচ্ছা। আর এখন আপনার এখানে যে আহ, মানে আপনার গরু আছে বা যতগুলো গরু আছে এটা একটা আনুমানিক যদি বলি বাজার মূল্য কেমন হতে পারে? বাজার মূল্য তো তা প্রায় 2.5-3 কোটি টাকা হবে 3 কোটি টাকার কাছাকাছি, কাছাকাছি। তাই না? তো এই যে একটা দীর্ঘ পথ আপনি পাড়ি দিয়েছেন এবং যেটা বলছিলেন যে জীবন্য চড়াই উতরাই ছিল এবং শুরুটা ছিল একেবারেই ছোট, প্রায় 3টা গরু দিয়ে শুরু করছিলেন, তাই না? তো তাইলে সেক্ষেত্রে কি আমরা করার ক্ষেত্রে কি ছোট দিয়েই শুরু করতে বলবো? ছোট দিয়েই শুরু করতে হবে, কারণ এটা কিছু এগুলো দেখা যায় এটা কিছু ভাগ্যের উপরে নির্ভরশীল। হুম, হুম। আর নিয়ত হলো মেন, মানুষের প্রথম হলো নিয়ত। আমি নিয়ত করছিলাম, আল্লাহর কাছে সবসময় চাইতাম যে আমার হালাল রুজি। তো তারপরে আপনার বিভিন্ন পেশায় যাওয়ার পরে এই পেশায় আমি প্রথমে শখ করেই কিনছিলাম। একটা গাভী গরু ছিল, এটা পাকিস্তান আমল থেকে আমাদের বাসায় ছিল দুধ খাওয়ার জন্য, দেশি। তারপরে আমি ক্রস ব্রিডের 3টা গরু কিনেছিলাম 76,000 দিয়ে, 2টা গর্ভবতী, একটা হলো বকনা। হুম। এই হলো স্টার্ট বাণিজ্যিকভাবে। এই 3টার থেকে আস্তে আস্তে দেখলাম যে মোটামুটি তারপরে আবার এই এফএমডি হলো মানে খুরা রোগ, তারপরে তখন তো এত ছিল না। তারপরে লস টস খাইলাম, দুধ বিক্রি করা যায় না বেশি দুধ হলে। আচ্ছা, তারপরে মানুষের একটা ধারণা ছিল যে ফার্মের গরুর দুধ ভালো না, পাতলা, খাইতে পারে না, খাওয়া যাবে না। হুম। তো ঠিক তেমনি যেরকম মুরগির ডিম আগে ব্রয়লার কিংবা দেশি মুরগি সারা মানুষ খাইতো না। তারপর অনেক চড়াই উতরাই পার হওয়ার পরে মোটামুটি আল্লাহর রহমতে মানুষ বুঝতে শিখলো যে না, খামারের দুধ তো ভালো, হ্যাঁ, আচ্ছা। ফ্যাট, প্রোটিন, তারপর আপনার এখানে আমাদের ইয়েগুলো ভালো। এইভাবে আসলে আস্তে আস্তে এই অবস্থায় আসছি। তো সবাই করতে পারে, সব ছেলেরাই করতে পারে, কিন্তু তার নিয়ত ঠিক রাখতে হবে। হুম, হুম। প্রথমে অল্প দিয়ে শুরু করতে হবে, যে না এটা আমার একটা হালাল পেশা, এখান থেকে আমি রাতারাতি বড়লোক হতে পারবো না, এখান থেকে আমি ধনী হতে পারবো না, কিন্তু আমার জীবনটা মোটামুটি চলে যাবে আর কি, যতটুকু আমার প্রয়োজন। আচ্ছা, মানুষের তো প্রয়োজনের শেষ নাই। আমি যদি মনে করি যে আমার আজকে গাড়ির প্রয়োজন, বাড়ি হলো টিন শেড, মনে হলো ছাদ ঢালাই বাড়ির প্রয়োজন, ছাদ ঢালাই হলো মনে হয় 4 তলা বাড়ির প্রয়োজন, সেটা না, একটা মাথা গোজার ঠাইয়ের প্রয়োজন, আল্লাহ তাআলা এখান থেকে দিয়ে দেবে। আচ্ছা। শুরুর দিকে আপনাকে কি আপনাদের ফ্যামিলি মেম্বার্স বা না, গ্রামের লোকজন সাপোর্ট সাপোর্ট দিত? দেয়নি, কেউ সাপোর্ট দেয়নি। আমাদের 1962 সালে এখানে আটার মিল ছিল, তেলের মিল আছে, বাজারে মিল আছে, দোকান আছে, অন্যান্য ব্যবসা আছে। পরিবার থেকে সম্পূর্ণ বিরোধিতা, যে তুমি কেন গরু পালবা, এত জায়গা এত ব্যবসা আছে, তুমি এটা বাদ দিয়ে কেন গরু পালবা। আমাদের বাস ছিল, বাসের ড্রাইভার বাস কিনছে, ট্রাকের ড্রাইভার ট্রাক কিনছে, আমাদের মিলের মিস্ত্রির ছেলেরা 6 তলা 8 তলা বাড়ি করতেছে, ঠিকাদি করে, অমুক করে তমুক করে, তুমি কেন গরু পালবা। গরু পালা কে বড় লোক হয়েছে দেখো, কে ধনী হয়েছে, কে সংসার চালাতে পারছে। কিন্তু আমি আল্লাহর কাছে সবসময় চাইতাম যে আল্লাহ হালাল রুজির একটা পথ করে দাও, কারণ এবাদত কবুলের প্রথম শর্ত হালাল রুজি। আমার আমার রুজিটা যদি আমার খারাপ হয়, তাহলে আমার এবাদত করে লাভ কি। আমার মনে মনে সবসময় মানে হতো আর কি। তো সেখান থেকে আমি মূলত অনেক চিন্তা ভাবনা করে এইদিকে চলে আসছিলাম। আল্লাহ আমাকে এদিকে নিয়ে আসছে, আমার আসার কথা না, তারপর কেমনে কেমনে যেন এদিকে চলে আসলাম। তো সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে যে ডিসিশনটা নিছিলেন এটা ঠিক ছিল? এটা আল্লাহ তাআলার অশেষ রহমত, যে এটা ডিসিশন। আসলে তো সবকিছু আল্লাহ তাআলাই করেন, তো আমার দ্বারা এই কাজটা করে নিচ্ছে। কারণ সবাই আবার যদি ডাক্তার হয়, রুগী হবে কে? সবাই ইঞ্জিনিয়ার হলে তার মিস্ত্রি হবে কে? ঠিক তেমনি আমি এখান থেকে পুষ্টির যোগান দিচ্ছি, তারা বাচ্চারা খাচ্ছে, তারা বড় বড় চিকিৎসক হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, তাদের মেধার বিকাশ হচ্ছে। কৃষক যেমন ফসল ফলাচ্ছে, চাল উৎপাদন করতেছে, আমরা খাচ্ছি। ঠিক তেমনি আল্লাহ তাআলা আমাকে এটার দ্বারা ওই দুধের যে প্রয়োজন মানুষের জীবনের, সেটা এটার দ্বারা আল্লাহ মানে চাহিদা মিটাই দিচ্ছে। হ্যাঁ। আর আপনার যে খামারটা যে জায়গাতে, এটা তো একদম মানে বগুড়ার একটা প্রাণ একটা কেন্দ্র বলা প্রাণকেন্দ্র, যেতে পারে। তো প্রাণকেন্দ্র সেই বলা। ক্ষেত্রে আপনার যে জায়গা এখানে আছে
সে জায়গারও তো মূল্য অনেক। হ্যাঁ, অনেক মূল্য এখানে, ভ্যালুয়েবল। এখানে আপনার সেই হিসেবে আমাদের তো দুধের দাম আরো বেশি হওয়া উচিত, 90 টাকা 100 টাকা হলে আমাদের স্টপ। কিন্তু করছি, এখন তো আমার তো চলতেছে, খামাখা আমি দাম বাড়ায় কি করবো? আমার তো যতটুকু আল্লাহ আমার প্রয়োজন খাওয়া চলার আমি পাচ্ছি, খামাখা দাম বাড়ায় দিয়ে অধিক মুনাফা করা, মানুষের উপর জুলুম করা, এটা ঠিক হবে না। এই সেন্স থেকে আমি দাম বাড়াচ্ছি না, করতেছি না, কোনো রকম চলে যাচ্ছে। তারপরেও এখানে তো আমি বেশি দিন করতে পারবো না। এখন যতদিন আল্লাহ তাআলা রিজিক রাখছে মানুষের, এখান থেকে এই মানুষ করতে পারবে। আচ্ছা আচ্ছা, তো ভবিষ্যতে আপনার এই খামার নিয়ে কি পরিকল্পনা? ভবিষ্যতে আশেপাশে যদি শিফট করা যায়, আচ্ছা চিন্তা আছে আশেপাশে কোথাও শিফট করানোর। আচ্ছা, আপনার মানে ফ্যামিলির এখন যারা আছে, আপনার ছেলে মেয়ে, তারা কি এই বিষয়টাকে না, কেমন তারা দেখে? এই বিষয়টা আমার বর্তমানে হাল ধরবে না। আচ্ছা, আমার বর্তমানে হাল ধরবে না। তাহলে সেক্ষেত্রে খামারের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ এখন বলা যায় না, আল্লাহ আপনি কি যতদিন করে, কার বেঁচে দ্বারা আছেন কি করবে। ততদিন আল্লাহ চালাইলে হ্যাঁ, চালাতে আল্লাহ যতদিন। তারপরে ভবিষ্যতে যদি হয়। তো ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনার সাথে অনেক কথা হলো, এবং আমরা আশা করছি যে আপনার এই যে দীর্ঘ 30 বছরের যে অভিজ্ঞতা, এখান থেকে অবশ্যই আমাদের যারা তরুণ শ্রেণী বা যারা এই খামারের সাথে সম্পৃক্ত হতে চায় তারা উপকৃত হবে, এটা আমাদের বিশ্বাস। আপনি কি আর কিছু বলতে চাচ্ছেন আমাদের খামারিদের উদ্দেশ্যে? না, খামারের উদ্দেশ্যে বলা হলো, তারা এটা যদি সহি নিয়ত না করে, দেখেন আমাদের পূর্বপুরুষরা প্রায় নবী রাসূল, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা সবাই কিন্তু এই কৃষি নির্ভরে ছিলেন। এই গরু ছাগল হাঁস মুরগি ধান চাল এগুলো নিয়েই তারা জীবিকা নির্বাহ করছেন, এবং তাদের জীবন কিন্তু বরকতময় ছিল, ভালো ছিল। তারা কিন্তু খায়ে পরে বাঁচছে, তাদের আয়ের মধ্যে বরকত ছিল। তো এই নিয়ে তো করতে পারে যে আল্লাহ আমার এখান থেকে যেন রিজিকটা হয়, 2 বেলা 2 মুঠো খাবার। হ্যাঁ, একটা ছেলে যদি 3টা গাভী 4টা গাভী পালে, বাড়িতে বাইরে শ্রম না দিয়ে সে নিজের কাজে নিজেই শ্রমটা দিল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে সবাই এটা করতে পারে। হ্যাঁ, এবং এটা একটা হালাল পেশা, বরকতময় পেশা। এই হিসেবে একটা সুন্নত, আমাদের নবী রাসূলুল্লাহ তো গরু ছাগল দিয়ে জীবিকা নির্বাহ করছে, সেই হিসেবে এই পেশাটা আমি মনে করি উত্তম পেশা। আচ্ছা আচ্ছা, আমি আপনার কাছ থেকে আর একটা বিষয় জানতে চাবো, সেটা হচ্ছে যে এই যে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা এখনো কৃষিকে বা এই যে গরু পালন বলেন বা কৃষি সম্পর্কিত যে জিনিসগুলো আছে সেগুলোকে এখনো তারা অনেকটা ছোট করে দেখে। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলা তো আসলে কিছু নাই, মানুষের দৃষ্টিভঙ্গি তো আর বলে কয়ে করা যায় না। এটা কিছু আসে মানুষের ভিতরে, জেনেটিক ব্যাপার, মানে ইয়েতে। এখন আপনার, আমি তো ওই যে বললাম যে সবাই যদি শুধু আপনার ওই বড় বড় চাকরি করে করে, তাহলে এই উৎপাদনটা করবে কে? আপনি চিন্তা করে দেখেন, এক বছর যদি কৃষকটা বাংলাদেশের ফসল না ফলায়, শুধু নিজের খাবারটা ফলালো, তাহলে আপনি চিন্তা করে দেখেন কি অবস্থা দাঁড়াবে। তো সেই ক্ষেত্রে কি আমাদের কৃষকরা সঠিক যে অবশ্যই। সম্মান পাচ্ছে? অবশ্যই কৃষকের সম্মান দেওয়া উচিত। সরকার থেকে আপনার এই ক্ষেত্রে মানে ব্যাপক ভর্তুকি এবং আপনার হলো বেশি নজরদারি করা উচিত। কারণ আমরা কিন্তু এখনো একদম পুরো পরিপূর্ণ শিল্পের সম্পূর্ণ দেশ নয়, আমরা এখনো কৃষি নির্ভর দেশ। হ্যাঁ, কৃষি কিন্তু অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের ছিল। এখন গার্মেন্টস হয়েছে, কিছু ফরেন কারেন্সি আসে, কিন্তু একসময় কৃষিই ছিল। সেটা তো অবশ্যই, আমরা কখনোই কৃষিকে আসলে না, ইগনোর করতে দেখেন পারবো না। এই যে একটা খামার, আমার এখানে 11 জন লোক কাজ করে। হ্যাঁ, 11 লোকের এটাই আমি বলতে কর্মসংস্থান। চাচ্ছি, এখানে 11 লোকের কর্মস্থান। এটা আপনার এখানে বাইরে বিদেশে যায় আপনার 20,000 টাকা, মালয়েশিয়া ডাব পাঠতেছে, গাছের থেকে নারকেল পাঠতেছে, কান্দাগাড়ি করে, বাড়িতে টাকা পাঠাতে পারে না, পুলিশ ধাবলাচ্ছে, 4 লাখ 5 লাখ খরচ করে বাইরে গেছে। অথচ এখানে বসে থাকে কিন্তু আমার একটা কর্মচারী 20-25,000 টাকা অনায়াসে ইনকাম করতেছে। এটা আমার মনে হয় যে উদ্যোক্তা যেটা বলেন, উদ্যোক্তাদের যে এটাই সবচেয়ে মানে অন্যতম বড় যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে তারা শুধু নিজেই ভালো থাকে না, পাশাপাশি আরো কিছু মানুষের অবশ্যই ভালো রাখে, পরিবার চালানোর ব্যবস্থা করে। হ্যাঁ, এটা আসলে আমার কাছে অনেক বড় মনে হয়। যাই হোক, আপনার সাথে দীর্ঘক্ষণ কথা হলো। হ্যাঁ, আপনি সুস্থ থাকবেন, আপনার খামারের জন্য ভবিষ্যৎ কামনা, মানে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ভালো থাকবেন, আবারও কথা হবে। হ্যাঁ, হ্যাঁ, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবুর রহমানের খামারটি যেন একটি বিস্ময়। ইটপাথরের নাগরিক জীবনে এটি একটি প্রাণীর স্বর্গরাজ্য, যা দেখে মন জুড়িয়ে যায়। কিন্তু হতাশার কথা হচ্ছে, তার অবর্তমানে এই খামারটির হাল ধরার মতো কেউ নেই। তবে কি সবুর রহমানের খামারটি বন্ধ হয়ে যাবে, নাকি কেউ একজন হাল ধরবে? প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের ভিডিওর একেবারে শেষ প্রান্তে। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্বদেশ এগ্রোর সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।